নমস্কার, শম্পা সিজিবিজিতে আপনাদের স্বাগত। গুজরাট ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা পৌঁছে গেলাম দ্বারকা বা দ্বারকা। আমরা চেক ইন করলাম হোটেল প্রেমজিতে, নবনির্মিত হোটেল, যার জন্য একদমই পরিষ্কার। আর রাস্তার ধারে, মানে এটাকে স্টেশন রোড বলে, এটার লোকেশন হচ্ছে স্টেশন রোড, আর সরকারি যে গোডাউন তার অপোজিটে। একদম বাস একদম আমাদের গেটে নামালো, সামনেই রাস্তা। যেমন থাকে সব তেমনই আছে। এই চায়ের কিট, জল, টিভি আছে, ফ্রিজ, মিনি ফ্রিজ, ওয়ারড্রব। এখানে আমাদের একটু কাজে লাগবে, আমরা এখানে 2 দিন থাকবো, তো ওয়ারড্রবটা কাজে লাগবে। এই দেখুন আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। আমরা ভেবেছি এখন সন্ধেবেলায় আরতির পরে একটু দর্শন করে আসবো, তারপরে সকালে আর একবার যাবো। তো এখন সেই জন্য একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা এই সামনের এখান থেকেই অটো পাওয়া যাবে। এখান থেকে 10 টাকা করে নেবে মন্দির। তো আমরা সেই মতোই ফ্রেশ হয়ে এবার মন্দিরে। এই যে মন্দির দেখা যাচ্ছে, সজ্জিত দ্বারকাধীশ। প্রচণ্ড ভিড়ও, তাই সন্ধেবেলাতেই দর্শনটা সেরে নিলাম। কাল আরও ভিড় হবে শুনলাম, তাই জন্য। চার ধাম আমার কমপ্লিট হলো, তার একটা আলাদা তৃপ্তি নিয়েই আমি দাঁড়িয়ে আছি। পিছনে শু রাখার জায়গা, মোবাইল রাখার জায়গা। আজ পৌষ সংক্রান্তি, খুব ভিড় হবে মন্দিরে, তাই আর সকালে গেলাম না। সকালে তৈরি হয়ে আমরা বেরোলাম। প্রথমেই গেলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, 10ম জ্যোতির্লিঙ্গ এটি। এখানে লাইনে দাঁড়িয়েই লাইভ স্ক্রিনিংয়ের মধ্যে দিয়েই আমরা ওই পুজো দেখতে পেলাম, সেরকমই ব্যবস্থা রয়েছে। মারাত্মক ভিড়ও ছিল না, আর এই লাইভ স্ক্রিনিংয়ে দেখতে দেখতেই লাইনটা কেটে গেল। 2টো লাইন পাশাপাশি আছে, ছেলে এবং মেয়েদের। মন্দিরের এক পাশ দিয়ে, সেখান দিয়ে আমরা ঢুকলাম। আর এটা মন্দিরের ভেতরটা। এই যে এই রেলিং, এইখান দিয়ে আমরা গেলাম। ইনি লাইনের দায়িত্বে আছেন, দেখছেন সবাই ঠিক মতন লাইনে আসছে কিনা। ওইখানে একজন গুরুজি আছেন বসে। আমরা আর পুজো দেবো না, আমাদের সময়ের অভাব। এখানে ওই অভিষেকের পুজো হবে, রুদ্রাভিষেক, তার জন্য এই যে লাইন দিয়েছে সবাই ভেতরে নামবে না। আমি এখানে পুজো দিইনি, আমি এই দানপত্রে পুজো দিয়েছি আর মূল্য ধরে, আর বাইরে প্রসাদ কাউন্টার থেকে কিনে নেবো, এটাই ভেবেছি প্রসাদ। তো কারণ এখানে পুজো এরকমভাবে বসে করতে গেলে অনেকটা সময় চলে যাবে, আমাদের হাতে অত সময় নেই। তাই জন্য আমরা দর্শন করলাম, প্রণাম করলাম। নন্দী, জয় মাতা দি। বাইরে একটি মহাদেবের বিরাট বড় মূর্তি রয়েছে। আমরাও এখানে একটু ছবি তোলার লোভ আর সামলানো গেল না, একটু ছবি তুললাম। তারপরে এলাম আমরা গোপীতলাও। এখানে পুকুর আমরা বলি, এখানে শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে স্নান করতেন। এটাকে গোপীতলা। এবার গন্তব্য বেদতারকা। এটা হচ্ছে বেদতারকার ব্রিজ, সুদামা ব্রিজ। আগে এই ব্রিজটা ছিল না, তখন লঞ্চে করে যেতে হতো বেদতারকা। আর আমাদের সেই গঙ্গাসাগর লঞ্চে করে যখন যায়, যেমন পাখি পাশ দিয়ে যায়, ওরকমই শুনেছি পাখিরা ওরকমভাবে উঠতো, ওভাবেই যেত। আর এখন ব্রিজ হয়ে গেছে। এটি সুদর্শন ব্রিজ। এখানে এই ব্রিজে বাঁশির সুর শুনতে পাওয়া যায় সবসময়। 2024-এ এই ব্রিজটি উদ্বোধন হয়েছে, এই সুদর্শন ব্রিজ। তো আমরা বাস থেকে নেমে পড়লাম সবাই, কারণ এই
ব্রিজটাতে একটু দাঁড়াবার অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা পৌঁছলাম বেদ দ্বারকায়। বেদ মানে এখানে সুদামা কৃষ্ণের জন্য একটু চাল নিয়ে এসেছিলেন পুঁটলিতে বেঁধে, কিছু নিয়ে আসতে হবে, সেই জন্য এটি বেদ দ্বারকা, সেই জন্যই এটি বেদ দ্বারকা। অ্যাকচুয়ালি এখানে দ্বারকাধীশই আছেন, কিন্তু ভেতরে মোবাইল অ্যালাউ না, তাই ছবি তোলা যায়। এই বেদ দ্বারকার গেটের ছবি, এইটুকুই যা তোলা সম্ভব, এছাড়া হবে না, ফোন অ্যালাউ নয় এই জন্য। এরপর আমরা এলাম রুক্মিণী মন্দিরে। রুক্মিণী শ্রীকৃষ্ণের স্ত্রী, দুর্বাসা মুনির অভিশাপে যিনি 12 বছর একাকিনী আলাদা থেকেছেন, শ্রীকৃষ্ণের সঙ্গে নয়, তারই এই মন্দিরটা। কথিত আছে দুর্বাসা মুনিকে নিমন্ত্রণ করে নিয়ে আসছিলেন শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী। তো রুক্মিণীর জল তেষ্টা পেলে তখন শ্রীকৃষ্ণ বুড়ো আঙুল দিয়ে গঙ্গাকে সেখানে এনে রুক্মিণী তৃষ্ণা নিবারণ করেছিলেন। কিন্তু দুর্বাসা মুনিকে প্রথম জল খাওয়ার কথা আর কি বলেননি, তার জন্যই মুনি ক্রোধ হয়েছিল এবং অভিশাপ দিয়েছিল যে আলাদা থাকার জন্য। 12 বছর তপস্যার পর শাপমুক্ত হয়েছিলেন রুক্মিণী এবং তার উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। এটি 1200 শতাব্দীর মন্দির, আর এখানে এটি বেলে পাথরের তৈরি। এখানেও রুক্মিণী দেবীর মন্দিরেও ফোন অ্যালাউ না, তাই জন্য দেখাতে পারলাম না ভেতরের ছবি। এখানে একটি মিষ্টি জলের কুয়ো আছে, সেখানে সবাই, ওখানে রাখা আছে গ্লাসও, সবাই ওখান থেকে জল খাচ্ছে। একটি জায়গা আছে যেখানে, আর এই কারুকাজগুলো অপূর্ব, সেই পুরী মন্দির বা কোণারকের মন্দিরে যেমন ঠিক তেমনই বেলে পাথর দিয়ে হয়েছে এবং খানিকটা খারাপও হয়ে গেছে। এই আমি দেখেছিলাম সারনাথে গিয়ে, ওখানে এগুলোকে সংরক্ষণের কাজ হচ্ছিল সুরকি দিয়ে, তো এখানেও মনে হচ্ছে সুরকি দিয়ে সংরক্ষণের কাজটা আরম্ভ হওয়ার দরকার, নাহলে স্থাপত্যগুলো নষ্ট হয়ে যাবে। ওই সামনে ওই যে সমুদ্রের জল এসেছে, এটা মন্দিরের পিছন দিকটা, মন্দিরের পিছন দিকে একটা চাতাল মতন আছে, আমরা প্রদক্ষিণ করেছি। এলাম শিবরাজপুর বিচ। উনি তো আজকে স্নান করবে, মকর সংক্রান্তি আজ, তাই জন্য আমিও একটু জল নিয়ে স্নান আর করলাম না, মাথায় দিলাম। জলটা খুব সুন্দর নীল একদম। বিচের এই যে বালিগুলো পুরো একদম কাদা কাদার মতন, বুঝছি না, বালির মতন নয়, বলছে যেন কাদা, মানে মাটি মেশানো বালি। এটা অদ্ভুত। এখানে সব দেখলাম না যে যেমন তিলক মাটি, সেই ধরনেরই ব্যাপারটা, খানিকটা মাটি মেশানো বালি। আর জলটা তো অপূর্ব নীল, অপূর্ব নীল। প্রচুর রাইড আছে এখানে। আর ওই দূরে একটা দেখা যাচ্ছে লাইট হাউস, ওই দূরে একটা লাইট হাউস আছে এখানে। লাইট হাউস আছে। প্রচুর লোকের ভিড় আজকে, মকর সংক্রান্তি, প্রচুর লোকের ভিড় হয়েছে এই জন্য। সংক্রান্তিতে এত লোক এসেছে এখানে, সবাই চান করছে, এনজয় করছে। সবচেয়ে রংটা এত ভালো লাগছে যে নীল সমুদ্র। এখান থেকে আমরা আবার হোটেলে ফিরলাম।